আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসি থেকে কমিশনার আনিসুরের বিদায়, প্রস্তুত আওয়াল কমিশন, ওপরের সিগন্যাল আসলেই পদত্যাগ। এদিকে বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের উপর হামলা। সাবেক এমপি এম এ লতিফ 3 দিনের রিমান্ডে। জানাবো বাবা মুক্তিযোদ্ধা নন, তবু কোটায় চাকরি নেন হারুন, গড়লেন সম্পদের পাহাড়। এবং সর্বশেষ জানাবো বিএনপিতে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন রেজা কিবরিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসি থেকে কমিশনার আনিসুরের বিদায়, প্রস্তুত আওয়াল কমিশন, ওপরের সিগন্যাল আসলেই পদত্যাগ। শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি সব অফিস, আদালতে বা সংস্থায় পদত্যাগের হিড়িক থাকলেও নির্বাচন কমিশনের চিত্র ভিন্ন। অন্তর্বর্তী সরকার গঠন করার পর বেশিরভাগ দপ্তর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পাশাপাশি চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়েছে, আবার অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলে পদত্যাগের জন্য অপর মহলে সিগন্যালের অপেক্ষায় আছেন গাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি কর্মকর্তারা জানান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের উপর সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এক্ষেত্রে কমিশনে পরিবর্তন আনতে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে, তবে রাষ্ট্রপতি অপসারণের ব্যবস্থা নেবে সংসদ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে। যেহেতু সংসদ নেই, তাই পদত্যাগ হতে পারে বিকল্প পথ। ক্ষমতার পালাবদলের মাঝে বিগত সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়ার প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন অস্তিত্বকে ভুগছেন কোনো কোনো সমস্যা, সদস্য ঠিকমতো অফিস করছেন না। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে 6 থেকে 7 আগস্ট সিইসি অফিস করেননি। 8 আগস্ট কয়েক ঘন্টা অফিস করেন তিনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান 7 আগস্ট থেকে নিয়মিত অফিস করছেন। তবে অন্য কমিশনাররা ওই দিন থেকে অফিস করা শুরু করলেও সবাই প্রতিদিন আসছে না। এর মাঝে ছাত্র জনতা সিইসি সহ কমিশনারদের পদত্যাগ চেয়ে ইসি ভবনের সামনে একাধিক ব্যানার টানিয়েছে। এই অবস্থায় গত 12 আগস্ট জরুরি বৈঠকে বসান ইসি। ওই দিন 4 নির্ধারণ কমিশনারদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় পদত্যাগের মানসিক প্রস্তুতি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার। কমিশনের কোনো অবস্থানে যেন হস্তান্তরের শিকার না হয়, সে বিষয়টিও তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইসি কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান মাত্র একদিন অফিসে এসেছিলেন। ওই দিন তিনি যাওয়ার সময় নিজ দপ্তর সহ সবার কাছে থেকে বিদায় নিয়ে গেছেন। হয়তো তিনি আরও নির্বাচন কমিশনে আসবেন না। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় গাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন বর্তমান ইসি। তার আগে সরকার নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন করে। সেখানে সার্চ কমিটির মাধ্যমে নামের প্রস্তাব নিয়ে 5 সদস্যের ইসি নিয়োগ দেন রাষ্ট্রপতি। সে আইন অনুযায়ী কমিশনের মেয়াদ দায়িত্ব নেওয়ার পরবর্তী 5 বছর। আওয়াল কমিশন দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করে। তবে বিএনপি সহ সমমনা দলগুলো ভোট বর্জনের নীতিতে থাকায় সেই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে। এরপর বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াই 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে ইসি। এর আগে বিভিন্ন উপনির্বাচন, স্থায়ী সরকারের সাধারণ নির্বাচনে নানা বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের এক সংসদ সদস্যকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সিসির স্ববিরোধী বক্তব্য কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দেয়। এছাড়া ভোটের ফলাফল পরিবর্তন নিয়েও সন্দেহ সৃষ্টি হয়। অন্যদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বাড়ানো, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া নিয়েও সমালোচনায় পড়ে সংস্থাটি। বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের উপর হামলা। চট্টগ্রামের সাতকানিয়া বিএনপির মিছিল থেকে জামায়াত ইসলামীর কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। জামায়াতের দাবি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে, তারা একত্রে হামলা করেছে। প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ ছিল। বিকেল 4টার দিকে সদাহা ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাচ্ছিল। এ সময় হাসমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামায়াতের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালান তারা। এতে জামায়াতের 7 জন কর্মী ও সমর্থক আহত হন। এ ব্যাপারে জানার জন্য সাদাহা ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। সাবেক এমপি এম এ লতিফ 3 দিনের রিমান্ডে।
চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার ১৭ আগস্ট ভোরের দিকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠানো হয় তাকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। পরে তিনি শুক্রবার ডবল মোরিং থানায় এম এ লতিফ সহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। ডবল মোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটুরি গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফকে বায়জিদ বাস্তামি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাবা মুক্তিযোদ্ধা নন, তবু কোটায় চাকরি নেন হারুন, গড়লেন সম্পদের পাহাড়। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন তিনি। এবার তার বিরুদ্ধে বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়াও এলাকায় তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হারুন রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাসেম ও মা জহুরা খাতুন। সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এর প্রয়াত বাবা আব্দুল হাসেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন। হাওরের সেচ প্রকল্পেও শ্রম দিতেন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এমএসএস করেন। লেখাপড়া শেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। ২০০১ সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। 1-11-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। এলাকাবাসী জানান, হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার। প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্য বদল ঘটে। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে ১০০ একর জমি রয়েছে। এবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। ২০১১ সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের মারধরের করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টপ অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তারকাদের সঙ্গে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানা নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা যেভাবে সম্পদের পাহাড় করলেন হারুন কিশোরগঞ্জের মিঠাইমনের হোসেনপুর গ্রামের পাশের হাওরের প্রায় ৩,০০০ শতক ৩০ একর জমিতে তারা মানে প্রেসিডেন্ট রিসোর্স দ্বীপের মতো দাঁড়িয়ে। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের এক পাশে ২০টি দোতলা কটেজ রয়েছে, শীতাতাপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ আছে, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। একটি শুটের দৈনিক ভাড়া ৬,০০০ থেকে ২৮,০০০ টাকা। রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি, এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী, সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রিসোর্টে বেড়াতে এসেছেন। রিসোর্টের বাইরে হারুন নিরীহ কৃষকদের ৩-৪০০ একর জমি তার আগ্রো ফার্মের জন্য দখলের পায়তারা করেছেন। অভিযোগ রয়েছে, শতাধিক একর জমি বাদ দিয়ে গত বছর দখল করে নিয়েছে। গত শুকনা মৌসুমে হারুনের ছোট ভাই শাহরিয়ার নেতৃত্বে মিঠাইমনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মাটি বাঁধ নির্মাণ করেছেন। কৃষকদের জমি কেটে নির্মীয়মান বাঁধে মাটি ফেলা হচ্ছে, তবে বর্ষা এসে যাওয়ায় বাঁধটি সম্পূর্ণ হয়নি। ২০২০ সালে ৪ ডিসেম্বর এই রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর ৮ মাসেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে রিসোর্ট ও আগ্রো ফার্ম নির্মাণের কাজ শুরু করেন হারুন। সরেজমিনে গিয়ে জানা গেছে, গ্রামের পাশের হাওরে হারুনের পরিবারের অল্প পরিমাণ জমি ছিল। তার প্রয়াত পিতা আব্দুল হাসেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন, হাওরের সেচ প্রকল্পেও শ্রম দিতেন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শেষে সময় মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। ২০০১ সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। 1-11-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। এলাকাবাসী জানে, হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার বাবা চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার। গাজীপুরের এসপি থাকাকালীন হারুনের ভাগ্য বদল ঘটে। সূত্রমতে জানায়, গাজীপুর ও নারায়ণগঞ্জ এসপি থাকার সময় থেকে হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও অ্যাগ্রো ফার্মের এমডি ডাক্তার এবিএম শাহরিয়ার ফোনও বন্ধ রয়েছে। এছাড়াও স্থানীয় একাধিক সূত্র অভিযোগ, হারুন এবং তার পরিবার রিসোর্টের জন্য অন্যের জমি প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন। এর বাইরেও বিপুল সম্পদ রয়েছে তার। অনেকের জমি ও পুকুর দখল করে ওই সব ভূমির মালিকদের বিক্রি করতে বাধ্য করেছেন অথবা চাপ দিয়েছেন। এই বিষয়ে সাবেক ডিপি প্রধান হারুনের রশিদের মোবাইল বন্ধ
ফোন বন্ধ পাওয়া থাকে। হারুনুর রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই প্রেসিডেন্ট রিসোর্স ও অ্যাগ্রো ফার্মের এমডি ডক্টর ABM শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে। এছাড়া গত 7 আগস্ট প্রেসিডেন্ট রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হয়। মূল গেটে পাহারায় থাকা লোকজন বলেন, এমডি স্যার নেই, দেশের পরিস্থিতি ভালো না, এখন রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। বিএনপিতে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন রেজা কিবরিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে রাজনীতিতে তৎপর হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএমএস কিবরিয়া ছেলে ডক্টর রেজা কিবরিয়া। নিজে কোনো দলের হয়ে নির্বাচন করবেন নাকি বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন রেজা কিবরিয়া। এর আগে 2018 সালে জাতীয় নির্বাচনের সময় ঐক্য ফ্রন্ট গণফ্রন্টের যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। পরে সাবেক ডাকসু ভিপি নূরের গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন তিনি, যদিও পরে সেখান থেকে সরে আসেন রেজা কিবরিয়া। তাই প্রশ্ন ছিল কোন দলের হয়ে নির্বাচন করবেন তিনি। যেই প্রশ্নের উত্তর রেজা কিবরিয়া বলেন, আমাদের দলের নামটা পাল্টে একটা গণ অধিকার পার্টি বলা যেতে পারে, সেখান থেকে আমি নির্বাচন করব। আমরা কার সঙ্গে থাকবো বা কার সঙ্গে যোগ দেব সেটি ভবিষ্যতে পার্টির নেতারা ঠিক করবেন। বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ আছে কিনা এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, সরাসরি বিএনপিতে যাওয়ার তেমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই আমাদের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।